আমাদের আজকের গল্প কাশ্মীরি শাল, কলমে খুকু ভট্টাচার্য। 12332 হিমগিরি এক্সপ্রেস রাতের অন্ধকার চিরে ছুটে চলেছে জম্মু থেকে হাওড়ার অভিমুখে। 40 বছর পর তনিমা কলকাতায় যাচ্ছে কাশ্মীরি স্বামী নীরজের সঙ্গে। রাত 10:45 ট্রেন ছেড়েছে জম্মু থেকে, পৌঁছবে পরশুদিন বেলা 11:30টায়। আজ বৃহস্পতিবার, শনিবার বেলায় পৌঁছবে। তনিমার মনে হচ্ছে সত্যি কি সে আবার সেই কলকাতায় বেহালায় মায়ের কাছে যাচ্ছে। আজ যদি প্রিয় বন্ধু সুলেখার সাথে যোগাযোগ না থাকতো তাহলে তো জানতেও পারতো না মা মৃত্যুশয্যায়। শালটা ভালো করে জড়িয়ে নাও তনি। স্বামী নীরজের ডাকে তনিমা গায়ের থেকে খুলে যাওয়া লাল কাশ্মীরি শালটা ভালো করে জড়িয়ে নেয় গায়ে। 60 বছরও নীরজ সেই আগেকার মতোই সুন্দর। প্রৌঢ়ত্ব যেন আরও রূপবান করেছে নীরজকে। এক মাথা কাঁচা পাকা চুল, লালচে দাড়ি গোঁফ, টকটকে ফর্সা গায়ের রং। 6 ফুট উচ্চতার নীরজ যেন এক দেবদূত। অন্তত তনিমার তো তাই মনে হয়। মন যার পবিত্র, উদারতায় যে আকাশ ছুঁতে পারে, গভীরতায় যে সাগরকে বুকের ভিতর পুড়ে নিতে পারে, তাকে তো ঈশ্বরের দূত ছাড়া আর কিছু মনে হয় না তনিমার। এই 40টা বছর কীভাবে আগলে রেখেছে তনিমাকে। নিঃসন্তান তনিমাকে সন্তানের অভাব এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি। শ্রীনগরের লালচকে তাদের পাথর আর গাছের গুঁড়ি দিয়ে বানানো সুন্দর ছোট্ট দোতলা বাড়ি, ছোট্ট টিউলিপের বাগান বাড়িটাকে যেন একটা স্বর্গাবাস তৈরি করেছে। 2 ভেড়া আছে ওদের সর্বক্ষণের সঙ্গী হয়ে। 2 সন্তান, রাম আর শ্যাম। আসার সময় পাশের বাড়ির আব্দুল চাচার কাছে রেখে এসেছে দেখভালের জন্য। চেনের ঝাঁকুনিতে তনিমার চোখটা একটু লেগেই এসেছিল। তোমাকে বিছানাটা করে দিই তনি? না নীরজ, আমি আজ সারা রাত বসে বসেই স্মৃতির সমুদ্রে সাঁতার কাটবো। টু টায়ার্ড, তাই বসে থাকলেও কারোর কিছু অসুবিধা হবে না। মৃদু হেসে নীরজ তনিমার কপালে একটা উষ্ণ চুম্বন দিয়ে বাঙ্কে উঠে যায়। জানে আজ তার 57 বছরের তনি পিছিয়ে যাবে 40 বছর আগের অলিগলি বেয়ে সেই 17 বছরের কিশোরী বেলায়। 1982 সাল এসে জাকিয়ে বসলো 2023 সালের ওপরে। এই তনি, এবারে কি তোদের বাড়ির একতলা শালওয়ালারা ভাড়া নেবে? সুলেখার প্রশ্নে তনিমা একটু মুচকি হাসে। হাসছিস কেন? এমনি। হ্যাঁ রে, এবারেও আসবে ওরা। সংক্ষিপ্ত উত্তরে সুলেখার মন ভরে না। আঙ্কেলের সঙ্গে কি ওনার ছেলেও আসবে? তা কি করে বলবো আমি। আসলে আসবে। কেন, তোর এত দরকার কি? আমার আবার কিসের দরকার? আগের বছর তো এসেছিল, তাই জিজ্ঞেস করলাম। বেশ দেখতে বল। নিষ্প্রিয় উত্তরে সুলেখা আর কোনো কথাই বাড়ায় না। দুর্গাপুজোর 15 দিন পরেই তনিমাদের বাড়ির একতলায় কাশ্মীরি আঙ্কেল তার ছেলেকে নিয়ে চলে এলেন 6 মাসের জন্যে। প্রায় 3 বছর ধরেই তনিমাদের বাড়ির একতলাটা উনি ভাড়া নেন 6 মাসের জন্য। অন্য সময় খালিই পড়ে থাকে একতলাটা। এই 6 মাস বাবা ছেলে কাশ্মীরি শাল, সোয়েটার, কানি শাড়ির ব্যবসা করে। বহু বছর ধরে ওনার ব্যবসা। আগে উনি যখন ছোট ছিলেন তখন ওনার বাবার সঙ্গে আসতেন। এখন ওনার ছেলে ওনার সঙ্গে আসে বাবাকে সাহায্য করতে, আর সেই সঙ্গে ব্যবসার আদব কায়দাও রপ্ত করতে। এই 3 বছরে ভালোই আলাপ হয়ে গিয়েছে ওনাদের তনিমাদের পরিবারের সঙ্গে। বাবা, মা, দাদু আর তনিমা, এই হচ্ছে তনিমাদের ছোট পরিবার। বাবা ব্যাংকের অফিসার, মা গৃহবধূ। দাদু ডিফেন্সে ছিলেন, বছর 5 হলো অবসর নিয়েছেন। 1980-তে প্রথম যখন কাশ্মীরি আঙ্কেল ভাড়া নেন তখন তনিমার 14 আর ওনার ছেলের বয়স ছিল 17। সদ্য গোঁফ ওঠা এক কিশোর। তখন থেকে কিশোরের মুগ্ধ দৃষ্টি তনিমার মনের আনাচে কানাচে ঘুরে বেড়াতো। কিন্তু এখন 17 বছরের তনিমা 20 বছরের ছেলের মন জুড়ে বসল। আঙ্কেল, এবারে কি কি এনেছেন? কালো রঙের কাশ্মীরি কাজ করা চুড়িদার সেট এনেছেন তো? গতবার কিন্তু বলে দিয়েছিলাম। হ্যাঁ বিটিয়া, এনেছি। আমার মায়ের কথা কি আমি ভুলতে পারি? আপনারা কি সুন্দর বাংলা বলেন। আমরা কি আজ থেকে আসছি কলকাতায়? আগে তো আমরা বালিগঞ্জে ভাড়া নিতাম।
এখন ওখানে ভাড়া খুব বাড়িয়ে দিয়েছে, তাই তো এই 3 বছর ধরে বেহালায় তোমাদের বাড়িতেই ভাড়া আছি। আমার অনেক বাধা খরিদ্দার আছে, বালিগঞ্জ, ভবানীপুর, টালিগঞ্জ, কসবা সব জায়গায়। আর তাছাড়া বড় বাজারেও আমাদের রপ্তানি করতে হয়। তোমাকে কিন্তু কালো রঙের থেকেও লাল রং ভালো মানাবে। আঙ্কেলের ছেলের কথায় চমকে ওঠে তনিমা। কেন, আমার গায়ের রং কালো বলে? কে বলেছে তোমার গায়ের রং কালো? তুমি তো আকাশের ধূসর রঙের মেঘ। যখন লাল রঙের সূর্যটা ওই মেঘের সাথে ডুবে যায়, চারিদিক তখন কেমন লজ্জায় লাল হয়ে যায়। বাপরে বেটা, তুই এত কথা শিখলি কোথায়? তনিমা লজ্জায় মাথা নিচু করে থাকে। আঙ্কেল নওয়াজ ছেলে নীরজের মনের ভাব কিছুটা হলেও ধরতে পারেন। ছেলে যে মন দিয়ে ফেলেছে বিটিয়াকে। ভয় দানা বাঁধতে শুরু করে নওয়াজের মনে। কিছু অঘটন না ঘটে যায়। আঙ্কেল, আপনারা কি এক্ষুনি বেরিয়ে যাবেন? হ্যাঁ বিটিয়া, আজ সারাদিন বালিগঞ্জ আর কসবা ঘুরব। আগের বছরের পাওনাভি আছে। বিটিয়া, তুমি কিন্তু নীরজের কথায় কিছু মনে করো না। ওর দিলে যা আসে তাই বলে দেয়। তোমাকে কালো রং বহুত ভালো লাগবে। না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। সত্যি তো আমার রং তো ফর্সা নয়, আর কালো রং তো ফর্সাদেরই ভালো মানায়। খানিকটা অভিমানী সুরেই তনিমা বলে, আরে আমি কি তাই বলেছি নাকি? আমি তো বলেছি তোমাকে লাল রঙেই বেশি ভালো লাগবে। তোমার চোখ, তোমার চুল কত সুন্দর আছে, তুমি কি জানো সেটা? নীরজ আর থাকতে না পেরে বলে, এই তুই চুপ কর বেটা, খালি বকর বকর। ওই গাড়িটা ভালো করে বেঁধে নে। সকাল 8টা বেজে গেছে, এরপরে কি বাসে উঠতে পারবো? সেই ট্যাক্সি ভাড়া করতে হবে। বিটিয়া মা, তুমি এবারে উপরে উঠে যাও, না হলে তোমার মা বকবে। নওয়াজ ছেলেকে একটা মৃদু ধমক দেয়। আরে আঙ্কেল, মাই তো আমায় পাঠিয়েছে আপনার কাছে। কেন বিটিয়া? আজ রাতে আপনি আর দুষ্টু নীরজ আমাদের সঙ্গে রাতে একসাথে খাবেন। আরে আরে, আমাকে দুষ্টু বলছো কেন? নীরজ প্রতিবাদ করে ওঠে আর মনে মনে বলতে থাকে, দুষ্টুমি তো এই সবে শুরু করলাম। তনিমা কিছু না বলে নীরজের দিকে তীর্যক দৃষ্টিতে একটু তাকিয়েই দৌড়ে উপরে চলে যায়। কী রে, তোকে কখন পাঠিয়েছি নিচে? এত দেরি করলি কেন? সামনে যে 11-এর টেস্ট পরীক্ষা আছে, সেটা কি মনে আছে? সকাল থেকে তো এখনও পড়তে বসার নাম নেই। তনিমার মা চৈতালি গজগজ করতে থাকেন। আশ্চর্য, নিজেই পাঠালো আবার নিজেই বকছে। আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? ওই নীরজটা কি বলে জানো? আমাকে নাকি কালো রং মানাবে না। বললেই হলো। সেদিন যে তোমার কালো রঙের শাড়িটা পরে বিয়ে বাড়ি গেছিলাম, সবাই তো বলছিল, ও মা কি সুন্দর লাগছে তনিকে, একদম লেডি হয়ে গেছে। নীরজ তো আর সেদিন আমায় দেখেনি, তাহলে বুঝতো। এই মেয়ে, তোকে না কতবার বলেছি ওকে নাম ধরে রাখবি না। নীরজ দাদা বলবি। তোর থেকে 3 বছরের বড়। 3 বছরের বড় তো কি হয়েছে, আমি ওকে দাদা বলে ডাকতে পারবো না। যা তো ঘরে পড়তে বস গিয়ে, খালি মুখে মুখে তর্ক। তনিমার বাবা মৃণাল মুখার্জি ব্রেকফাস্ট সারছিলেন ডাইনিং টেবিলেই বসে। ব্রেকফাস্ট করেই উনি ব্যাংকে বেরিয়ে যান। লাঞ্চ প্যাক করে তনিমার মা অফিসে ব্যাগে ভরে দেন। ডিমের অমলেটের এক টুকরো মুখে পুড়ে চৈতালিকে বলেন, তুমি তনিকে কেন নিচে পাঠিয়েছিলে? নিজেই তো গিয়ে এক ফাঁকে বলে আসতে পারতে। আশ্চর্য, তোমার এই অফিস টাইমে আমার মরার টাইমও থাকে না। 1 কাপ চা অবধি ঠিক করে খেতে পারি না। আর এই সকালে না বললে তো ওরা ওদের রাতের খাবার কিনে নিয়ে আসবে। বাবা ছেলে দুজনে থাকে, দিনের বেলায় রাস্তায় কিনে খায়, রাতের খাবারও কিনে আনে। ওদেরও তো ইচ্ছে করে বাড়ির খাবার 1 আধ দিন খেতে। আজ 3 বছর ধরে আমাদের বাড়িতে ভাড়া আসছেন। এত ভদ্র মানুষ আমি আগে কখনো দেখিনি। চৈতি, আমি সেটা বলতে চাইনি। মেয়ে বড় হয়েছে, এখন ওদের মনের তল কিন্তু তুমি আমি কেউ খুঁজে পাবো না। ভালো লাগার বীজ কিন্তু এখন থেকেই মনের মধ্যে ছড়াতে থাকে। তুমি যে কি বলো না, তনি কি আমাদের সেই রকম মেয়ে? ওর সম্পর্কে পাড়া প্রতিবেশী স্কুল কোথার থেকেও কোনোদিন কোনো কমপ্লেন আসেনি। চৈতি, তুমি এখনও মেয়েকে বড় হয়েছে ভাবতে শিখলে না। ভালোবাসা কিন্তু বলে কয়ে আসে না। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, মেয়েকে দেখে রাখার দায়িত্ব প্রায় সবটাই তোমার। আমি বাবা হয়ে যেটা অনুভব করতে পারছি
তুমি মা হয়ে কেন সেটা পারছো না আমি বুঝতেই পারছি না। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এবার তুমি দুগ্গা দুগ্গা করে এবারের নামও নিচে। ড্রাইভার একবার হর্ন দিয়েছে, কিন্তু তুমি তনি সম্পর্কে নিশ্চিন্তে থাকো, ও এমন কিছু করবে না যেটা আমাদের সম্মানে লাগবে। বলল বটে মৃণালকে আশ্বস্ত করার জন্য, মনের মধ্যে তবুও একটা কাটা খচখচ করতে লাগলো। এক কাপ চা হাতে নিয়ে মেয়ের পড়ার ঘরে ঢুকলো। কি করছিস তনি? তনি একটু চমকে উঠে একটা খোলা খাতা বন্ধ করে ফেলল। এই যে মা, একটা কোটেশন লিখছিলাম। কি কোটেশন দেখি? তুমি দেখে কি করবে? ওই ইংরেজির একটা প্যারাগ্রাফে যোগ করব। তবুও দেখি না। উফ, তুমি না ভীষণ জেদ করো। তনি খাতাটা খুলে মাকে দেয়। খোলা পাতায় 2 পাতা জুড়ে লেখা, ইওর লাভ ইজ বেটার দ্যান আইসক্রিম। এ আবার কি ধরনের কোটেশন? ও তুমি বুঝবে না, এটা একটা শীতের দেশের রোম্যান্টিক পোয়েম। এই লাইনটা আমি অনেক ভেবেচিন্তে মাথা থেকে বের করেছি। এই লাইনটা যোগ করলে আমি শিওর আমার লেখাটাই বেস্ট হবে। সেই, আমি তো আর লেখাপড়া শিখিনি, ভুলে যাস না। আমার কিন্তু ইংলিশেই অনার্স ছিল। নেহাত সময় পাই না, তাই তোর জন্য ইংলিশের মাস্টার রাখতে হয়েছে। এই রকম কোটেশন তো বাপু আমরা জন্মেও শুনিনি। আরে মা, তোমাদের যুগ আর আমাদের যুগ কি এক? এখন যত বাস্তব কোটেশন ততই লেখার লেভেল বেড়ে যায়। তুমি এখন যাও তো মা, আমি এবারে ফিজিক্স নিয়ে বসবো, আজ কোচিংয়ের টেস্ট আছে। চৈতালি মেয়ের ঘর থেকে বেরিয়ে কিচেনে ঢোকে। মেয়েটা কি সত্যি বড় হয়ে গেছে? রান্নার ফাঁকে ফাঁকে প্রশ্নটা মাথায় ঘুরতে থাকে। দেখলি বেটা, আজ দেরি হয়ে গেল, বাসে উঠতে পারলাম না, সেই ট্যাক্সি নিতে হলো। নীরজ ট্যাক্সির জানলা দিয়ে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়েছিল। অন্যমনস্কভাবে এক কথা উত্তর দিল, হু আব্বু। নওয়াজ ছেলের মুখের দিকে তাকিয়ে আন্দাজ করতে পারল যেটা সে ভাবছিল বোধহয় সেটাই সত্যি। না, আজই ছেলেকে বোঝাতে হবে। বেটা, একটা কথা বলছি, আমরা কিন্তু বিটিয়াদের বাড়িতে ভাড়া থাকি, তাও বছরে 6 মাসের জন্যে। তোর এখন বয়স অল্প, এমন কিছু নিয়ে স্বপ্ন দেখিস না যেটা কখনোই হবে না। নীরজ কোনো উত্তর না দিয়ে শুধু বাবার হাতটায় একটু চাপ দিল। নওয়াজ কিছুটা হলেও আশ্বস্ত হলো। কি গো, 10টা বাজতে চললো, নওয়াজ ভাইরা তো এখনও এলেন না। মৃণালের মুখের কথা পড়তে না পড়তেই দরজায় কলিং বেলের আওয়াজ। এ মা, নওয়াজ ভাই আপনি একা? নীরজ আসবে না? দরজা খুলতে খুলতে চৈতালি প্রশ্ন করে। না ভাবিজান, নীরজের তবিয়ত ঠিক নেই, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, বলছে জল বিস্কুট খেয়ে একটা ওষুধ নিয়ে নেবে। ও মা, সে কি? আস্তে আস্তে একটু ওপরে উঠতে পারলো না? 2টো ভাত খেয়ে ওষুধ খেলেই তো বেশি কাজ দিত। নীরজের শরীর খারাপের কথা শুনে তনিমা সবার অলক্ষ্যে নিচে নেমে যায়। দরজাটা ভেজানোই ছিল, হাত লাগাতেই খুলে যায়। সামনের ঘরে ওরা মালপত্র রাখে, ভিতরের বড় ঘরে বাবা ছেলে শোয়। সামনের ঘরের একটা অল্প পাওয়ারের হলুদ আলো জ্বলছিল। ভিতরের ঘরটা অন্ধকার। তনিমা বুঝতে পারছিল না ঢুকবে কি ঢুকবে না, কিন্তু কি যেন একটা অজানা আকর্ষণ ওকে ভিতরের ঘরে নিয়ে গেল। বিছানায় নীরজ মাথা ঢাকা দিয়ে শুয়ে আছে, ঘুমোচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। কি ব্যাপার, তুমি কেন এসেছো? আব্বুর কাছে শোনোনি আমার শরীর ভালো নেই? বাবা, তুমি কি ভগবান! মাথার চাদর না খুলেই বুঝতে পারলে আমি এসেছি। তোমার পায়ের আওয়াজের শব্দ আমি চিনি, তুমি চলে যাও, আমার বুখার আসছে। দেখি কেমন বুখার আসছে তোমার। এক ঝটকায় তনি নীরজের মাথার চাদর সরিয়ে দেয়, আর নীরজও এক ঝটকায় তনিমাকে বুকের ওপরে টেনে নেয়। দুজনের শ্বাস প্রশ্বাসই গরম হতে থাকে। কি করছো নীরজ? নীরজ নিজের ঠোঁট দুটো দিয়ে তনিমার কপালে একটা উষ্ণ চুম্বন দিয়ে বলে, তোমার ভাগ্য আর আমার ভাগ্যকে এক করে নিলাম। এবারে ঠোঁট দুটো আলতো করে তনিমার ঠোঁট স্পর্শ করে বলে, আজ এ পর্যন্তই থাক, আমার তনিকে আর কেউ কেড়ে নিতে পারবে না। এটা ভুল কি ঠিক জানি না, তবে আমি তোমায় ছাড়া বাঁচব না। নিচ থেকে ওপরে এসে তনিমা সোজা নিজের ঘরে ঢুকে যায়। নওয়াজ ভাই আর তনিমার বাবা মা টুকটাক কথাবার্তায় ব্যস্ত থাকায় তনিমার নিচে যাওয়াটা টের পাননি। তনিমা বিছানায় চুপচাপ শুয়ে থাকে, মনের মধ্যে যেন 1000টা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এত সুখ,
চোখ বুজে শুধু নীরজের স্পর্শ অনুভব করছে। বুকের মধ্যে রক্তের ছলাৎ ছলাৎ আওয়াজ। কী রে তনি, শুয়ে আছিস কেন? খাবি না? মায়ের ডাকে তনিমা চমকে ওঠে। কি হলো, চমকে উঠলি কেন? কিছু ভাবছিলিস নাকি? না মা, আমি আজ আর রাতে খাবো না। ও মা, সে কি? তোর পছন্দের মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বানালাম, এখন খাবি না বলছিস? জ্বর আসেনি তো? দেখি তো কপালটা। জ্বর আসবে কেন? এমনি ভালো লাগছে না। ঠিক আছে, আমার জন্য অল্প করে দাও, আমি যাচ্ছি টেবিলে। জ্বর এসেছে তো, ভালোবাসার জ্বর, সারা শরীর শুধু কাঁপিয়ে দিচ্ছে। উষ্ণ চুম্বন সারা কপাল জুড়ে ঢেউ ভাঙছে। বিছানা থেকে উঠে তনিমা ডাইনিং টেবিলে গিয়ে বসে। এত প্রিয় খাবার, অথচ কিছুই খেতে ইচ্ছে করছে না। খেলেই তো ঠোঁটে স্পর্শ মুছে যাবে। কিরে, হাত গুটিয়ে বসে আছিস কেন? সত্যি জ্বর আসেনি তো? চৈতালি মেয়ের কপালে হাত দিতে গেলে তনিমা মায়ের হাত সরিয়ে দেয়। মা, হাত দিও না কপালে এখন। কথা শেষ না করে তনিমা খাবারের তালায় হাত দেয়। নওয়াজ ভাই নীরজের পড়াশোনা কিভাবে করছে? মানে, আমি বলতে চাইছি তো, ও আপনার সঙ্গে আসেই 6 মাসের জন্য, তাহলে কলেজ করে কি করে? মৃণাল প্রশ্ন করেন নওয়াজকে। সাহাব, ও তো 12 ক্লাস পাশ করে সংস্কৃতি নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অসুবিধা হয় না। এই সময় তো কলেজ আধা দিন বন্ধই থাকে, আর শীতকালে তো পুরাই বন্ধ। এখান থেকে ফিরে গিয়ে ও ম্যানেজ করে নেয়। আর তো 1 বরস আছে। বাহ, ভেরি গুড। আপনার ছেলে খুবই ভদ্র এবং অমায়িক। যখনই দেখা হয় বুকে একটা হাত দিয়ে আমাকে সম্মান জানায়। নীরজের কথা শুনতে শুনতে তনিমার মন এক অনাস্বাদিত ভালো লাগায় ভরে যেতে থাকে। চুপচাপ খাওয়া শেষ করে সবাইকে বলে তনিমা হাত মুখ ধুয়ে ঘরে চলে যায়। আলো নিভিয়ে শুয়ে পড়ে। চোখে ঘুম আসে না। নানান স্বপ্ন ডানায় ভর করে রাতের আকাশে তারাদের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে। আপন মনেই বলে ওঠে, নীরজ, আমিও তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না নীরজ, প্লিজ যেও না। আরে, আমি তো তোমার কাছেই আছি। এই দেখো, তোমার মাথা আমার বুকের মধ্যে ধরে রেখেছি। সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি। তনিমা চোখ কচলে এক ঘোর লাগা দৃষ্টিতে নীরজের দিকে তাকায়। প্রথমে মনেই করতে পারে না সে কোথায় আছে। আমরা কোথায়? আরে, আমরা তো ট্রেনে আছি, কলকাতায় যাচ্ছি। ও হ্যাঁ, তাই তো। ভোরের প্রথম আলো পর্দা দিয়ে ঢাকা বন্ধ কাচের জানলা ভেদ করে ট্রেনের কম্পার্টমেন্টে আলো আঁধারি সৃষ্টি করেছে। মাথাটাকে আরেকটু গুজে দেয় নীরজের বুকে। সামনে দুটো সিটে সম্ভবত নিউলি ম্যারিড কাপেল, হয়তো হানিমুন সেরে কলকাতায় ফিরছে। এখনও দুজনেই ঘুমোচ্ছে নিজেদের ওপর নিচের বাঙ্কে। কাল অনেক রাতে ট্রেন ছেড়েছে, তাই আলাপ পরিচয় হয়নি। টনি, তুমি মুখ ধুয়ে নাও, এক্ষুনি হয়তো কফিওয়ালা ঢুকবে। তনিমা ব্রাশ নিয়ে মুখ ধুতে চলে যায়। নীরজ তোয়ালে রেডি করে রাখে। মুখ ধুয়ে এসে তোয়ালেতে মুখ মুছে নীরজের গা ঘেঁষে গুটিসুটি মেরে বসে। নীরজও এক হাত দিয়ে তনিমাকে জড়িয়ে রাখে। কে বলবে দুজনেই এখন প্রৌঢ়ত্বের সীমানায় দাঁড়িয়ে আছে। আসলে বয়স তো একটা সংখ্যা মাত্র, মনের বয়সে ওরা বাড়তেই দেয়নি এইটুকু। এর মধ্যেই ব্রেকফাস্টের অর্ডার নিতে আসে। ভাই, কফি পাওয়া যাবে আগে? নীরজের মুখে পরিষ্কার বাংলা শুনে সামনের ওপরের বাঙ্ক থেকে কম্বলের তলা থেকে মুখটা শুধু বের করে বলে, আঙ্কেল, আপনি বাঙালি? নীরজ হো হো করে হেসে ওঠে। নীরজের দরাজ গলার হাসির আওয়াজে নিচের বাঙ্কের মেয়েটি একেবারে উঠে বসে। ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু হয়নি বিটিয়া, উঠেই যখন পড়েছ তাহলে একসাথে ব্রেকফাস্ট করি। হোয়াই নট? বলেই ওপরের বাঙ্ক থেকে ছেলেটি এক লাফে নিচে নামে। নিচে নেমে মেয়েটিকে একটা টোকা মেরে বলে, এই মেঘা, তাড়াতাড়ি যা, মুখ ধুয়ে আয়, আমি ওপাশের টয়লেটে যাচ্ছি। আকাশ, দেরি করবি না কিন্তু, আমার খুব খিদে পেয়ে গেছে। দুজনে দুদিকে টয়লেটে চলে যায়। নীরজ অবাক দৃষ্টিতে তনিমার মুখের দিকে তাকিয়ে বলে, তুই করে বলছে? ওদের রিলেশনটা কি বলতো? ব্রেকফাস্ট দিয়ে গেছে 4 জনের। নীরজ তনিমার সামনের ছেলে মেয়ে দুটি টোস্ট অমলেট খাওয়া শেষ করে উষ্ণ কফির কাপে চুমুক দেয়। কেমন লাগলো তোমাদের কাশ্মীর? নীরজের প্রশ্নে দুজনেই উচ্ছ্বসিত। প্রায় দুজনেই একসাথে বলে উঠল, জাস্ট অসম। আমাদের তো মনে হচ্ছে প্রতি বছর এখানে আসবো। উফ আঙ্কেল,
ডাল লেকে হালকা বরফের আস্তরণ কেটে শিকারা নিয়ে ঘোরা জীবনেও ভুলতে পারবো না। পহেলগাঁওতে লিডার নদীর জলে পা ছুঁয়ে বসে থাকা, বরফে ঢাকা সোনমার্গ, শালিমার বাগ, মুঘল গার্ডেনে ফুলের বদলে শুধুই বরফ। এও কিন্তু আরেক রকমের সৌন্দর্য। চারিদিকে শুধুই বরফ, চোখের সাদা ভাব কিছুতেই কাটছে না। ছেলেটি এক নিঃশ্বাসেই বলে গেল, এরপরে যখন কাশ্মীর ভিজিট করবে তখন মার্চ এপ্রিল মাসে আসবে। তখন দেখবে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে টিউলিপ ফেস্টিভ্যাল মার্চ মাসে খোলে আর এপ্রিলের শেষে বন্ধ হয়ে যায়। হ্যাঁ আঙ্কেল, এরপরে আমরা ফুলের জন্য আসব। এবারে মেয়েটি উত্তর দেয়, এতক্ষণ কথা বলছি, বেটা তোমাদের নাম কাম কিছুই তো জানা হলো না। নীরজ জিজ্ঞেস করে ওদের। আমরা দুজনেই ইঞ্জিনিয়ার, ব্যাচমেট ছিলাম। আইটি সেক্টরে কাজ করি সল্টলেকে। তবে সামনের মাসেই ব্যাঙ্গালোর চলে যাব দুজনেই। আমরা একই কলেজেই পড়তাম আর ক্যাম্পাসিংয়ে একই কলেজেই পেয়েছি। কলকাতায় থাকতে আর ভালো লাগছে না। দুজনে অ্যাপ্লাই করেছিলাম ব্যাঙ্গালোরের জন্য। ভগবান বোধহয় আমাদের আলাদা করবেন না, তাই দুজনেরই হয়ে গেছে। খুব বিজি লাইফ আমাদের, তবে বছরে আমরা একবার আউটিংয়ে যাই। আজ 5 বছর ধরে এরকমই চলছে। আমার নাম আকাশ ব্যানার্জি আর ওর নাম মেহজাবিন চৌধুরী। আমি ওকে মেঘা বলে ডাকি। আকাশের গায়ে লেগে থাকা এক টুকরো মেঘ আমার। নীরজ যেন একটু চমকে ওঠে। তোমাদের শাদি তাহলে 5 সাল হয়ে গেল? না আঙ্কেল, আমরা বিয়ে করিনি, আমরা লিভ ইন করি। আমার বাড়ির কেউ ওকে মেনে নেয়নি। আমার মা আমাকে দিব্যি দিয়ে বলেছিলেন যে আমি ওকে যদি বিয়ে করি তাহলে আমার মা আত্মহত্যা করবেন। আমি কি তাই চাইতে পারি? তাই আমরা দুজনেই ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমরা বিয়ে না করেও দুজনে দুজনের সাথে আজীবন থাকব। আমাদের দুজনের বাড়ির সাথেই যোগাযোগ নেই। মেঘার বাড়ি মুর্শিদাবাদ। ওরা কট্টর মুসলিম পরিবার। প্রথম খুব কষ্ট হতো, আমরা কোনো বেবি নিতে পারবো না। আমরা আমাদের পরিবারের কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে পারবো না। তবে আমরা জীবনে কয়েকজন ভালো বন্ধু পেয়েছি, ওদের নিয়েই আমরা এখন ভালো আছি। জানেন আঙ্কেল, একবার বাড়িতে ফোন করেছিলাম মা বাবা কেমন আছে জানার জন্য। একমাত্র ছেলে আমি, ভীষণ চিন্তা হতো। বাবা ফোন ধরে বললেন, তুমি ভুল জায়গায় ফোন করেছো, আমাদের কোনো সন্তান নেই। আকাশের চোখ দিয়ে জল পড়তে থাকে। পরম যত্নে মেঘা আকাশের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কাঁদিস না সোনা, ঈশ্বরের কাছে প্রার্থনা কর ওনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি তো আল্লাহর কাছে রোজ এই একই কথাই বলি, আমাদের দুজনের পরিবারকেই যেন আল্লাহ ভালো রাখেন। নিজেদের একটু সামলে নিয়ে মেঘা তনিমার দিকে তাকিয়ে বলে, আন্টি আপনি খুব চুপচাপ তাই না? নীরজ তনিমাকে আরেকটু নিজের কাছে আকর্ষণ করে বলে, হ্যাঁ বিটিয়া, তোমাদের আন্টি একটু কম কথাই বলেন, তবে আগে অনেক কথাই বলতেন। নীরজ, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ওপরের বাঙ্কে গিয়ে শোবো। তোমরা বরঞ্চ গল্প করো, এখনও তো অনেকটা পথ বাকি। আমি পরে ওদের সাথে কথা বলবো। ও শিওর আন্টি, আপনি গিয়ে রেস্ট নিন। গতকাল রাতে আমার যতবার ঘুম ভেঙেছে আমি দেখেছি আপনি কাচের জানলার পর্দা একটু ফাঁক করে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। আপনি গিয়ে ঘুমিয়ে নিন, লাঞ্চের তো দেরি আছে। আকাশ বেশ আন্তরিক সুরে বলে। হয়তো তনিমাকে দেখে ওর মায়ের কথা মনে পড়ছে। বাঙ্কে কম্বল গায়ে দিয়ে শুয়ে তনিমা ভাবে এবারে সত্যি একটু ঘুমিয়ে নেবে, কিন্তু মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে। মাকে গিয়ে কি অবস্থায় দেখবে? বাবার তো আরও বয়স হয়েছে। এতগুলো বছর ওরা কিভাবে তনিমাকে ছেড়ে থাকলেন? যে বাবার নয়নের মণি ছিল তনিমা, মায়ের বুকের পাঁজর ছিল, তারা কিভাবে বলেছিলেন যে তনিমা তাদের কাছে মৃত? এখন তো বিয়ে ছাড়াও কেমন একসাথে থাকছে ছেলে মেয়ে দুটো, কিন্তু তাদের সময় এমন চিন্তা করাও ছিল পাপ। তার মাও তো বলেছিলেন তনিমা যদি নীরজকে বিয়ে করে তাহলে তিনি আত্মহত্যা করবেন। তনিমা তখন ভালোবাসার জোরে কেমন নির্ভীক হয়ে গেছিল। নীরজের ভালোবাসা তাকে পাগল করে দিয়েছিল। 17 বছর বয়সের ভালোবাসা, সে বোধহয় কোনো বাদ মানে না। ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতাও থাকে না। বাদন হারা নদীর মতো উচ্ছল গতিতে এগিয়ে চলে। না হলে তনি, তোর কিন্তু আজকাল পড়াশোনায় তেমন মন দেখছি না। সামনের মাসে টেস্ট আর মার্চে ফাইনাল। পড়ার গতি তো একেবারে ঢিমেতালে চলছে। এইরকম করলে পাশ করতে পারবি? মা 11-এ কেউ ফেল করে না। সে করে না,
কিন্তু 11টা ঠিক করে না পড়লে উচ্চ মাধ্যমিকের সময় কিন্তু সমস্যায় পড়বি। একেই তো সায়েন্স নিয়েছিস। মা, আমার তো বায়োসায়েন্স। তো সেটা কি হেলাফেলার? তোর বাবার কত ইচ্ছে তুই ডাক্তারি পড়বি। অসম্ভব মা, আমি কিছুতেই ডাক্তারি পড়ব না। আমি বোটানি অনার্স নিয়ে পড়ব। গাছপালা ফুল আমার বেশি ভালো লাগে। ডাক্তারিতে তো শুধুই কাটাছেঁড়া। আচ্ছা, সে দেখা যাবে, এখন তো মন দিয়ে পড়। হঠাৎ দরজার বাইরে আন্টি ডাকে তনিমা চমকে ওঠে। নীরজের গলা না? ও আজ আঙ্কেলের সাথে বেরোয়নি? তনিমা স্থির থাকতে পারে না, নিজেই উঠতে চায়। এই, তুই কোথায় উঠছিস? আমি দেখছি কি হয়েছে। চৈতালি মেয়েকে একটা মৃদু ধমক দিয়ে দরজার পর্দা সরিয়ে দেখে নীরজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? তুমি আজ তোমার বাবার সঙ্গে বেরোওনি? না আন্টি, আমার শরীরটা ভালো নেই, মনে হচ্ছে জ্বর এসেছে। আপনাদের কাছে থার্মোমিটার আছে? হ্যাঁ, সেই তো, কাল রাতেও তো খেতে এলে না। থার্মোমিটার আছে, তুমি নিয়ে গিয়ে জ্বরটা দেখো। আমি স্নান সেরে তোমার খাবার দিয়ে আসবো। খাবার দিতে হবে না আন্টি, আব্বু পাউরুটি কিনে রেখে গেছে, আমি চিনি দিয়ে খেয়ে নেব। তাই হয় নাকি? তুমি আগে গিয়ে জ্বরটা দেখো তো, পরে দেখছি আমি কি করা যায়। আর দরজা দিও না, ভেজিয়ে রেখো। নীরজ থার্মোমিটার নিয়ে নিচে চলে যায়। তনিমা উসখুস করতে থাকে কখন মা রান্না শেষ করে স্নানে যাবে। স্নানে গেলে মা অন্তত আধ ঘন্টার আগে বেরোবে না। এই ফাঁকে নীরজকে গিয়ে দেখে আসবে। 1 কাপ গরম দুধও নিয়ে যাবে। মায়ের বাথরুমের দরজা আটকাবার সঙ্গে সঙ্গে তনিমা রান্নাঘরে গিয়ে দুধের পাত্র থেকে গরম 1 কাপ দুধ আর 2টো বিস্কুট নিয়ে সোজা নীরজের ঘরে চলে যায়। এ যে কি এক অমোঘ আকর্ষণ! কি ব্যাপার, তুমি নিচে এলে কেন? আন্টি জানতে পারলে রাগ করবেন। তুমি কোনো কথা না বলে আগে দুধ বিস্কুটটা খাও, বেশি সময় নেই হাতে। কত জ্বর এসেছে? 102। মাথায় খুব ব্যথা করছে। আগে লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে নাও। তনিমা পরম যত্নে নীরজকে দুধ বিস্কুটটা খাইয়ে দেয়। মুখ মুছিয়ে কপালে হাতটা রাখে, গা জ্বরে পড়ে যাচ্ছে, তার সঙ্গে পুড়ছে দুটো মন। তুমি চলে যাও তনিমা, আন্টি জানতে পারলে খুব খারাপ হবে। আমি চাই না তুমি আমার জন্য বকুনি খাও। আমি যে তোমার জন্য মরে গেছি, আমাকে কে বাঁচাবে? তনিমা, আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না, তুমি চলে যাও। তাহলে কাল রাতে কেন বলেছিলে যে তুমি আমাকে ছাড়া বাঁচবে না? আমি আবেগের বশে বলে ফেলেছি। এপ্রিল মাসেই তো আমরা চলে যাব। তুমি এই কয়েক মাস নিচে নেমো না। আমি চলে গেলে তুমি আস্তে আস্তে আমায় ভুলে যাবে। আর তুমি? আমার কথা বাদ দাও, সামনের বছর আব্বুকে বলবো অন্য কোনো জায়গায় বাড়ি ভাড়া নিতে। বাহ, আমাকে ভালোবাসার জালে জড়িয়ে তুমি আমাকে ফেলে চলে যাবে? দেখি কেমন করে যাও। তনিমা নিজের ঠোঁট দুটো দিয়ে নীরজের ঠোঁট দুটো চেপে ধরে। প্রেম পাশে ধরা পড়েছি দুজনে, দেখো দেখো সখী চাহিয়া, 2টি ফুল খসে ভেসে গেল ওই প্রণয়ের স্রোত বাহিয়া। যাও তনিমা, আর দেরি করো না। তনিমা নীরজের বুক থেকে উঠে দুধের কাপটা নিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে সিঁড়িতে পা রাখে। কোথায় গেছিলি তুই? মায়ের প্রশ্নে তনিমা উপরের দিকে তাকায়। বুকটা তার এক অজানা ভয় কাঁপতে থাকে। কি রে, কাপ হাতে নিচে কি করছিস? মায়ের প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পায় না তনি। কি রে, বোবা হয়ে গেলি যে? মুহূর্তের মধ্যে তনিমার মাথায় বিদ্যুৎ ঝলকের মতো একটা বুদ্ধি এসে যায়। মা, সিঁড়ির নিচে পাশের বাড়ির বুধি বিড়ালটা বাচ্চা দিয়েছে কাল রাতে বোধ হয়। আমি অনেক রাতে মেও মেও আওয়াজ পেয়েছি, তাই কাপে করে একটু দুধ নিয়ে গিয়েছিলাম বুধিকে খাওয়ানোর জন্য। সত্যি তো কাল রাতে চৈতালিও তো মাঝরাতে বাথরুম যাওয়ার সময় বিড়ালের আওয়াজ পেয়েছিল। মেয়েটার যে বিড়াল প্রীতি, তাতে বিড়ালকে খাওয়ানোর জন্য দুধ নিয়ে যাওয়াটা ওর পক্ষে বিচিত্র নয়। তবুও একটা মৃদু ধমক দেয় মেয়েকে। তা তোর এখনই পড়া ফেলে বিড়ালকে দুধ খাওয়াতে যেতে হলো? আমাকে বললেই তো হতো। আমি দুপুরে যখন নীরজের খাবার নিয়ে যেতাম তখন বুধিকেও দুধ খাইয়ে আসতাম। পরের বাড়ির বিড়াল আর বাচ্চা দিলেও আমাদের বাড়িতে এসে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তনিমা বলে, ও মা, তুমি তাও জানো না? বিড়াল তো নিজের বাড়িতে বাচ্চা দেয় না, আমাদের বাড়িতে দিয়েছে। এবারে একটু বড় হলেই নিজের বাড়িতে নিয়ে যাবে। ঠিক আছে, তোকে আর বেশি কথা বলতে হবে না। দয়া করে এবারে স্নানটা সারো, এরপরে ঠান্ডা লেগে যাবে। মায়ের হাত থেকে কোনো মতে বেঁচে তনিমা স্নানে ঢুকে যায়। ভাগ্যিস বুদ্ধি কাল বাচ্চা দিয়েছিল। মনটা একটু খচখচ করতে থাকে তবুও। ইস,
সদ্য মা হওয়া বিড়ালের নামে মিথ্যে কথা বলল। ঠিক আছে, মা দুপুরে ঘুমোলে চুপি চুপি বুধিকে গিয়ে একবার দুধ খাইয়ে আসবে। ভাবতে ভাবতে বাথরুমের আয়নার দিকে চোখ পড়তেই চমকে ওঠে তনিমা। ইস, ঠোঁট দুটো ফুলে লাল হয়ে গেছে। কি করবে এখন? মা যদি দেখে, কিছু বুঝতে পারে। নীরজের চুমুতে কি ভয়ঙ্কর মাদকতা! 17 বছরের তনিমার সারা শরীর দিয়ে বিদ্যুতের শিহরণ বয়ে যায়। নীরজ বলছিল ওদের এই সম্পর্ক কোনো পরিবারই মেনে নেবে না, কিন্তু নীরজকে ছাড়া অন্য কারোর কথা সে ভাবতেও পারে না। দরকার পড়লে সে নীরজের সাথে পালিয়ে যাবে, কিন্তু তার তো 18 পূর্ণ হতে অনেক দেরি। তাহলে কি হবে? এই এপ্রিলেই তো ওরা আবার ফিরে যাবে। নীরজ বলছিল এর পরের বার ওরা আর এখানে উঠবে না, আঙ্কেলকে বলবে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিতে। তাহলে কি নীরজ ওকে ভালোবাসে না, শুধুই শরীরের উত্তাপ নিতে চায়? কিন্তু তাই বা কিভাবে হবে? প্রথম দিন কপালে যে চুমু খেলো, সে তো মনে হলো যেন 7 জন্মের বন্ধন থাকলে তবেই এরকম স্পর্শ পাওয়া যায়। তনিমার মাথা সব গুলিয়ে যেতে থাকে। একদিকে মা বাবা, পড়াশুনো, আর অন্যদিকে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। কোনটা বেছে নেবে? তনিমার মামাতো দিদি রুমি দিদি 22 বছরের গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গে রুমি দিদিকে যে পড়াতো তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। মামা মামি কেউ মেনে নেয়নি সেই বিয়ে। শুধু তারা কেন, তনিমার বাবা মাও তো রুমি দিদির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। অথচ পিসির বাড়ি রুমি দিদির কত প্রিয় ছিল। তনিমার তখন 12 বছর বয়স। বাবা, কদিন ধরে যেন তাদের 2 বাড়ির ওপর দিয়ে ঝড় বয়ে গেছিল। রুমি দিদির একটা ছেলে হয়েছে, 3 বছর বয়স। মা বাবা তো কেউ জানে না। ছেলে হওয়ার পর রুমি দিদি একদিন ল্যান্ডলাইনে ফোন করেছিল। ভাগ্যিস মা সেদিন বাড়িতে ছিল না। কত গল্প করলো। রুমি দিদির শ্বশুর বাড়িতে একমাত্র শাশুড়ি ছাড়া আর কেউ নেই। খুব ভালোবাসে নাকি রুমি দিদিকে। আসলে রুমি দিদির বর তো চাকরি করে না, শুধু টিউশন পড়ায়। আর তাছাড়া ওরা নিচু জাত, তাই তো কেউ মেনে নেয়নি। যাতে কি আসে যায়। আচ্ছা, রুমি দিদি তো তাকে তাদের পাশের বাড়ির ফোন নাম্বার দিয়েছিল, যদি কখনো দরকার লাগে। স্নান সেরে বেরিয়ে দেখতে হবে তো সেই ডায়েরিটা কোথায় রেখেছে, যেটার মধ্যে ফোন নম্বরটা লিখে রেখেছিল। রুমি দিদির সঙ্গে একবার কথা বলতে হবে। কী রে তনি, তুই কি স্নান করতে করতে ঘুমিয়ে পড়লি নাকি? মায়ের ডাকে তনিমার সম্বিত ফেরে। কোনো মতে মাথায় 2 মগ জল ঢেলে বেরিয়ে এসেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডায়েরিটা খুঁজতে হবে। কেন জানি না মনে হচ্ছে রুমি দিদির সঙ্গে কথা বলে হয়তো একটা পথ খুঁজে পাবে। টনি, খেতে আয়, একদম দেরি করবি না, আমার খুব মাথা যন্ত্রণা করছে। তোর খাবারটা দিয়ে আমি নিচে যাব নীরজের খাবার দিতে। টনি কোনো মতে জামা গলিয়ে খাবার টেবিলে গিয়ে বসে। কী রে, কী ব্যাপার? এত লক্ষ্মী মেয়ে হলি কিভাবে? এক ডাকেই একদম টেবিলে। ও মা, তোর ঠোঁট এত ফুলে রয়েছে কেন? তোয়ালের মধ্যে পিঁপড়ে ছিল, এমন কামড় দিল। আশ্চর্য, কাঁচা তোয়ালে তো পিঁপড়ে এলো কিভাবে? সে তুমি পিঁপড়েকেই জিজ্ঞেস করো, আমি তার কি জানি। চৈতালি আর কিছু না বলে তনিমার খাবারটা বেড়ে দিয়ে নীরজের জন্য থালায় করে খাবার সাজায়। টনি, আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে দুপুরে একটু শুয়ে নিস, সন্ধেবেলায় তো আবার তোর কোচিং আছে। চৈতালি নিচে নীরজকে খাবার দিয়ে এসে দেখে মেয়ে খাওয়া হয়ে গিয়ে ঘরে ঢুকেও গেছে। বাহ, মেয়ের হলো কি? অন্যদিন তো তাড়া দিয়ে খাওয়াতে হয়। টনি ঘরে ঢুকেই ডায়েরিটা খুঁজতে থাকে। বেশি খুঁজতে হয় না, পড়ার টেবিলের নিচের ড্রয়ারেই পেয়ে যায়। এই তো ফোন নাম্বারটা। পাতাটা বুকের ওপরে চেপে ধরে। এখন অপেক্ষা মা কখন ঘুমোবে। বড্ড মনটা খচখচ করছে যতক্ষণ না বুধিকে একটু দুধ খাওয়াতে পারছে। 8 ঘন্টা মতো ফিজিক্স বইটা একটু পড়ে 2-1টা হোমওয়ার্ক ছিল সেরে নেয়। তারপর আস্তে আস্তে দরজা খুলে মায়ের ঘরে উকি দেয়। মায়ের মৃদু নাক ডাকার আওয়াজে নিশ্চিন্ত হয় মা ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে ঢুকে একটা ছোট প্লেটে দুধ নিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামে। সিঁড়ির তলায় একটা পুরনো বস্তার ওপরে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে বুধি। কোলের কাছে 4টে সাদা হলুদের ছোপ ছোপ বাচ্চাগুলো মায়ের বুকের দুধে সুকটান দিচ্ছে। তনিমা একটু চুচু আওয়াজ করতেই বুধি চোখ খুলে তাকায়। আয় বুধি, দুধটুকু খেয়ে নে, সকালে তোর নামে মিথ্যে বলেছি, তুই না খেলে আমার পাপ হবে রে। বুধি তো ভাবলো এ বুঝি তার বাচ্চা চুরি করতে এসেছে। মুখের সামনে দুধের প্লেটটা ধরার সঙ্গে সঙ্গে তনিমার হাতে দাঁত বসিয়ে দেয়।
ও মা গো! তনিমা জোরে চিৎকার করে ওঠে। নীরজ বোধহয় জেগেছিল। তনিমার গলার আওয়াজে দৌড়ে বেরিয়ে আসে। কি হয়েছে, কাঁদছো কেন? তনিমা মুখে কিছু না বলে ডান হাতটা এগিয়ে দেয়। ও মাই গড, তোমাকে তো এক্ষুনি ইঞ্জেকশন নিতে হবে। আভি ওপরে চলো, আন্টি আছে তো ওপরে। মা বকবে, বকুক। নীরজ তনিমার কোনো কথা না শুনে ওর বাঁ হাতটা ধরে ওপরে নিয়ে গিয়ে চৈতালিকে ডাকে। চৈতালি ঘুম চোখে ঘরের বাইরে এসে দেখে নীরজ তনিমার হাত ধরে দাঁড়িয়ে আছে। এ কি, তুমি ওর হাত ধরে দাঁড়িয়ে আছো কেন? আন্টি, তনিমা মনে হয় বিল্লিকে দুধ খাওয়াতে গেছিল। বিল্লি ওর হাতে কামড়ে দিয়েছে, এই দেখুন। একেই কাঁচা ঘুম ভেঙেছে, তার উপরে বিড়ালের কামড়ানো। নীরজের তনিমার হাত ধরে দাঁড়িয়ে থাকা সব মিলিয়ে চৈতালি নিজেকে ঠিক রাখতে পারে না। মেয়ের গালে জোরে একটা থাপ্পড় মারে। আন্টি, ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই, ও তো বিল্লিকে খাওয়াতে গেছিল। তনিমা তীক্ষ্ণ দৃষ্টিতে নীরজের দিকে তাকিয়ে বলে, তুমি ওর হাতটা ছেড়ে নিচে যাও নীরজ, আমি সামলে নিচ্ছি ব্যাপারটা। ট্রেনের দুলনেতে স্মৃতির ঝাঁপি উপচে পড়তে চায়। কটা বাজে কে জানে। ডান হাতের ওপরে একবার হাতটা বোলায় তনিমা। এখনও বিড়ালে দাঁত ফোটানোর জায়গাটা সামান্য উঁচু হয়ে আছে। মাঝে মাঝেই নীরজ ওই জায়গাটায় চুমু খায়। বলে, সেদিন বিল্লি কামড়েছিল বলেই না তোমার হাতটা ধরতে পেরেছিলাম। বাহ, আর আমার যে কি ভোগান্তি পোহাতে হলো। কতগুলো ইঞ্জেকশন, ব্যথার চোটে অস্থির হয়ে থাকতাম। আর আমার অবস্থাটা ভাবো তো। আন্টি তোমার নিচে নামা বন্ধ করে দিলেন। আমি ছটফট করতাম তোমায় একটু দেখার জন্য। সব সময় মনে হতো যেন আমার গায়ে ছুঁচ ফুটছে। তনিমা নিজের মনেই হেসে ফেলে। নীরজ এক্কেবারে পাগল। কতটা পাগল বুঝেছিল সেদিন, যেদিন কাজু কিশমিশ দেওয়ার ছুতোয় ওপরে উঠেছিল। মা গেছিল ডাক্তারখানায়। নীরজ তখনও জ্বরের জন্য দুর্বল থাকায় আঙ্কেলের সঙ্গে বেরোতো না। সোজা ওপরে উঠে তনিমার ঘরে ঢুকে যায়। এ কি, তুমি ওপরে চলে এলে কেন? মা এক্ষুনি এসে পড়বে। এই সামনেই ডাক্তারখানায় গেছে ওষুধ আনতে। এসে যদি তোমায় ওপরে দেখে তাহলে সাংঘাতিক ব্যাপার হবে। আরে কিচ্ছু হবে না, আমি আন্টির বেরোনোর আওয়াজ পেয়েই তো ওপরে এসেছি নাকি। আব্বু তোমাকেই কাজু কিশমিশ পাঠিয়েছেন, দুধের সঙ্গে মিক্স করে খেয়ে নেবে, তাহলে গায়ে অনেক জোর পাবে। তোমার কি কোনো বুদ্ধি নেই? আঙ্কেল এসেই তো দিতে পারতেন, তাহলে তো মা কিছু ভাবতো না। এখন আমি এগুলো দেখাবো কি করে? ওহ, তাও তো বটে। তাহলে তো তুমি এখনই খেয়ে নাও। দেখছো আমার হাতে ব্যথা, হাত নাড়াতে পারছি না, খাবো কি করে? আর এতগুলো কি একসঙ্গে খাওয়া যায়? দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। নীরজ হঠাৎ একটা বড় সাইজের কাজু নিজের ঠোঁট দুটো দিয়ে ধরে তনিমার মুখের কাছে নিয়ে যায়। আস্তে আস্তে কাজু নীরজের মুখ থেকে তনিমার মুখে চলে যায়। কি হচ্ছে? হ্যাঁ, এই জন্যই ওপরে এসেছো কাজু দিতে? কতটা রিস্ক নিয়েছো বুঝতে পারছো? রিস্ক না নিলে কি প্রেম করা যায়? আরেকটা খাইয়ে দিই? একদম না, তুমি এগুলো নিয়ে এক্ষুনি নিচে চলে যাও। আঙ্কেলকে বলবে উনি যেন নিজে এসে দিয়ে যান, তবেই তো আমি খেতে পারবো। বুদ্ধুরাম। সত্যি আমি বুদ্ধুরামই আছি। তনিমার কপালে একটা চুমু দিয়ে নীরজ ওগুলো নিয়ে নিচে চলে যায়। নিচের বাঙ্কে নীরজ বেশ জমিয়ে আড্ডা মারছিল আকাশ আর মেঘার সাথে। দেখেছো তোমাদের আন্টি ওপরে গিয়ে কেমন ঘুমোচ্ছেন? কি হলো তনি, তুমি উঠবে না? আমরা কিন্তু তোমরা মিস করছি। নীরজের ডাকে তনিমা বাঙ্ক থেকে নিচে নামে। নিচে নামতে নামতেই ট্রেন মোরাদাবাদ ঢুকে যায়। বেলা 10টা 5। হই হট্টগোল সারা স্টেশনে জুড়ে। এর মধ্যে চট করে লাঞ্চের অর্ডার নিয়ে যায়। সবাই ননভেজই অর্ডার করে, প্লেন রাইস আর চিকেন। টনি, তুমি কিন্তু অনেকক্ষণ টয়লেটে যাও না, এখন তো ট্রেন থেমে আছে, যেতে পারবে না। ট্রেন ছাড়লেই টয়লেটে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে আসবে। দেখেছিস আঙ্কেল আন্টির কত খেয়াল রাখে, আর তুই একটা বুদ্ধুরাম, কিছুই পারিস না। আমাকেই তোর সব খেয়াল রাখতে হয়। মেঘা আকাশকে একটা চিমটি কাটে। বুদ্ধুরাম। নীরজের মনে পড়ে যায় সেদিনের কথা। কতটা রিস্ক নিয়ে তনিমার কাছে গেছিল। যদি সত্যি আন্টি এসে পড়তেন, কি কেলেঙ্কারিটাই না হতো। তনিও ওকে এইভাবেই বুদ্ধুরাম বলেছিল। কি ভালো লেগেছিল সেদিন ওর মুখ থেকে এই ডাকটা শুনতে। টনির কপালে একটা চুমু এঁকে দিয়েছিল। এই কি হচ্ছে কি? আঙ্কেল আন্টি রয়েছেন না? আকাশের ঠোঁট তখন মেঘার কপাল ছুঁয়ে আছে। 2 প্রজন্মের বুদ্ধুরামরা বোধহয় এরকমই হয়। নীরজ মনে মনে হাসে।
ট্রেন ছাড়তেই নীরজ তনিমাকে টয়লেটে যেতে বলে। এক এক করে চারজনেই ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যেই চারজনের ভিতরে কীরকম যেন একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে। নীরজ আর তনিমার মনে হচ্ছে এরকম ছেলেমেয়ে যদি ওদেরও থাকতো। এদিকে আকাশ আর মেঘা নিজেদের বাবা মায়ের ছায়া দেখতে পারছে ওদের মধ্যে। আন্টি, আপনি বোধহয় কথা বলার থেকেও ভাবতে বেশি ভালোবাসেন, তাই না? আকাশের কথায় তনিমা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, ঠিকই বলেছ। স্মৃতির ঝাঁপিটা এত ভরে রয়েছে যে সেগুলো নাড়াচাড়া না করলে দম বন্ধ হয়ে যায়। কত লম্বা সুতো স্মৃতি দিয়ে গিট বিঁধে রেখেছি। আন্টি, আপনারা কলকাতায় কোথায় যাবেন? বেহালায় যাব আকাশ, আমার বাপের বাড়ি। 40 বছর পর যাচ্ছি। মা বাবাকে এত বছর দেখিনি। মায়ের বয়স 80 আর বাবার বয়স 85। মা এখন প্রায় বিছানায়। এক বান্ধবীর থেকে খবর পেয়ে যাচ্ছি। ওই আমার একমাত্র যোগসূত্র ছিল। জানি না বাড়ির ভিতরে ঢুকতে পারবো কিনা, নাকি বাইরে থেকেই ফিরে আসতে হবে। তনিমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। নীরজ তনিমার মাথাটা বুকের মধ্যে টেনে নেয়। টনি, তোমাকে বলেছি না যে একদম কান্নাকাটি করবে না? তোমার বুকে পেসমেকার বসানো, ভুলে যাও নাকি? কি করব নীরজ, তোমার আব্বু আম্মু তো আমাকে আপন করে নিয়েছিলেন, কিন্তু আমার বাবা মা কেন পারলেন না? তোমার মতো আমিও তো ওদের একমাত্র সন্তান ছিলাম। কি করে পারলেন বলো এতদিন আমার একটাও খবর না নিয়ে? তুমি ওনাদের ভুল বুঝো না। ওনাদের পক্ষে মুসলিম ছেলে মেনে নেওয়া হয়তো সম্ভব ছিল না। দিন পাল্টেছে, কিন্তু আকাশ আর মেঘাকে দিয়ে দেখো, ওরাও তো ওদের মতোই ভুক্তভোগী। যতই আমরা জাতপাত না মানি, এখনও কিন্তু অনেক পরিবারের মধ্যে সেই উদারতা ঢোকেনি। বেলা 1টার সময় প্যান্ট্রি কার থেকে লাঞ্চ দিয়ে যায়। সবারই খিদে পেয়েছিল। সবাই বেশ তৃপ্তি করেই খেলো। এইবার আবার বাঙ্কে উঠে শোয়ার পালা। নীরজ এপারে ওপরের বাঙ্কে উঠে গেল। তনিমা কম্বলটা পায়ের ওপরে টেনে নিয়ে বালিশটা ভাঁজ করে আজ শোয়া হয়ে রইল। সারা রাত জাগার ফলে কখন যেন চোখের পাতা দুটো বুজে এসেছিল। অনেকদিন পর গভীরভাবে ঘুমিয়ে পড়ল তনিমা। লখনৌ নিহালগড় পেরিয়ে ট্রেন 5টা 35-এ সুলতানপুরে পৌঁছলো। ওদিকের বাঙ্কে আকাশ আর মেঘা তখনও ঘুমিয়ে। নীরজ তনিমার মাথাটা নিজের কোলের ওপরে নিয়ে চুপচাপ বসে আছে। ট্রেন থামার আওয়াজে তনিমা ধরফর করে উঠে বসে। আরে আস্তে ওঠো। ইস, সন্ধে হয়ে গেছে। এটা কোন স্টেশন? তুমি কি ট্রেনের ভিতরে সাজবাতি জ্বালাবে নাকি? সাজ নেমেছে তো কি হয়েছে? এটা সুলতানপুর স্টেশন। চা না কফি খাবে? কফি খাবো। ওদের ডাকবে না? থাক, ওরা ঘুমোচ্ছে। আমাদের খালি যে ফ্লাক্সটা আছে ওটাতে ওদের কফিটা নিয়ে নেব। কফিওয়ালা এলে ওরা 6 কাপ কফি নেয়। 4 কাপ ফ্লাক্সে ভরে রাখে আর নিজেরা 2 কাপ নেয়। কফির উষ্ণতা ওদের দুজনকে ছুঁয়ে যায়। নীরজের ঠোঁট দুটো নেমে আসে তনিমার ঠোঁটের ওপরে, এক গাঢ় চুম্বন। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। আমি কিছু দেখিনি আঙ্কেল। আকাশের অস্বস্তি দেখে নীরজ সেই উদার গলায় হেসে ওঠে। সেই হাসির আওয়াজে মেঘা ধর ফরিয়ে উঠে বসে। ট্রেন সুলতানপুর ছেড়েছে। কফির কাপ নিয়ে চারজনই চুপচাপ। নীরজ ভাবছে ট্রেনের মাঝে বোধহয় এতটা বাড়াবাড়ি না করলেই পারত, কিন্তু কি করবে? ওর বয়সটা মনে হয় সেই 20-21-এই আটকে আছে। একই রকম আকর্ষণ অনুভব করে এই বয়সে এসেও। তনিমা নিশ্চয়ই লজ্জা পেয়ে গেছে ছেলে মেয়ে দুটোর সামনে। ওফ আঙ্কেল, এই বয়সেও কত রোম্যান্টিক। ইস, বেচারা আন্টি খুব লজ্জা পেয়ে গেছেন, ঠিক স্বাভাবিক হতে পারছেন না। আকাশের ভাবনার মাঝেই মেঘা পরিস্থিতি খানিকটা বুঝতে পেরে তনিমাকে একটু সামলে নিতে প্রশ্ন করে, আচ্ছা আন্টি, আপনার এই লাল শালটা কি সুন্দর, কি অপূর্ব কাজ। আমারও একটা লাল শাল কেনার ইচ্ছে ছিল, কিন্তু পছন্দই হলো না। এটা কি অনেক আগের আন্টি? 40 বছর আগের। এই কাজ এখন আর পাওয়া যায় না। আমি তাঁতি ঘরে গিয়ে নিজে ডিজাইন দিয়ে বুনিয়েছিলাম তোমাদের আন্টির জন্য। যখন 82 সালে কলকাতা গেছিলাম তখন আব্বুকে লুকিয়ে ওর জন্য নিয়ে গেছিলাম। তোমাদের আন্টি তো কিছুতেই নেবে না, আর আমিও দেবই। বলেছিলাম আলমারির এক কোণায় তোমার পোশাকের আড়ালে লুকিয়ে রাখো, আন্টি দেখতে পাবেন না। সত্যি তো, তনিমা আলমারির একদম পিছনে একটা পুরনো জামা দিয়ে জড়িয়ে রেখে দিয়েছিল। রাত্রিবেলায় ঘুমাবার আগে রোজ একবার করে বের করে শালটার গন্ধ নিত। নীরজের হাতে স্পর্শ অনুভব করত। সেই বিড়ালের কামড়ের পর থেকে তো আর নিচে নামাই বন্ধ হয়ে গেছিল।
চৈতালি কিছু হয়তো একটা আন্দাজ করেছিল। নীরজ আর ওর আব্বু যখন কাজে বেরোতো তখন জানলার এক ফাঁক দিয়ে নীরজকে দেখত। চৈতালির নজরে সেটাও এড়ায়নি। ঠিক ওই সময় তনিমার ঘরে যে কোনো কাজে ঢুকত। তনিমা যখন কোচিংয়ে যেত তখন নিজ অবধি এগিয়ে দিয়ে আসতো। তনিমার দু চোখ ফেটে জল আসতো। এই জীবনে নীরজের কাছাকাছি যাওয়া হবে না আর। দেখতে দেখতে 82 সাল পেরিয়ে 83-তে পড়ল। জানুয়ারি ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাস এসে গেল। তনিমার 11-এর পরীক্ষাও শেষ হয়ে গেল। এপ্রিল মাসে নীরজরা চলে যাবে। প্রথম প্রেম বসন্তের হাওয়া গায়ে লাগতে পারল না। পলাশের আগুন রং নিরেবেই ফিকে হতে লাগলো। সেই দিনের পর থেকে তখনও পর্যন্ত একবারের জন্য নীরজের মুখোমুখি হতে পারেনি। সেদিনটা ছিল রবিবার, ছুটির দিন। তনিমার বাবা মৃণাল বাজার সেরে সবেমাত্র বাড়িতে ফিরেছেন। নিচের থেকেই উনি চৈতালির উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলেন। তাড়াতাড়ি ওপরে উঠে রান্নাঘরে বাজারের ব্যাগটা নামিয়ে তনিমার ঘরে ঢুকলেন, কারণ আওয়াজটা তনিমার ঘর থেকেই আসছিল। ঢুকেই দেখলেন একটা লাল রঙের শাল হাতে নিয়ে চৈতালি অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, আর তনিমা মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কি হয়েছে তনিমা, কাঁদছিস কেন? আর মাইবা এত রেগে গেছে কেন? আর আদিক খেদা করে মা বলে ডাকতে হবে না। তোমার মেয়ে আমাদের মুখ পোড়াবে বলে রেডি হয়েছে। কি যাতা বলছো? হ্যাঁ, এই দেখো কোন ফাঁকে নীরজ এই শালটা তোমার মেয়েকে দিয়েছে। এতবার জিজ্ঞেস করছি কবে দিয়েছে, কেন দিয়েছে, মেয়ের মুখ থেকে একটাও কথাও বের করতে পারছি না। এত বড় সাহস! বিড়ালের কামড়ানোর দিনে নীরজের হাত ধরে থাকাটা আমার একদম ভালো লাগেনি। তাই তো মেয়েকে সবসময় চোখে চোখেই রাখতাম। তার মধ্যেও কি করে দিল বুঝেই উঠতে পারছি না। এই বল, কবে নীরজ তোকে এটা দিয়েছে? তনিমার মুখে কোনো সাড়া নেই। না বললে কিন্তু এই শাল আমি পুড়িয়ে ফেলবো বললাম। তাহলে সেই আগুনে আমিও পুড়ে মরব। চৈতালি আর ধৈর্য রাখতে পারে না, মেয়ের গালে ঠাস করে একটা চড় মারে। তনিমা নিজের হাতটা অন্যমনস্কভাবেই গালে বোলাতে থাকে। কি হয়েছে আন্টি, গালে কি ব্যথা করছে? গালে না বেটা, এই বুকের ভিতরে ভীষণ ব্যথা। তাই তো মনের মানুষকে পেয়েও বুকের অসুখ বাঁধিয়ে বসলাম। আহ, কি হচ্ছে কি চৈতি? মেয়ের গায়ে হাত তুলছো কেন? তুমি যাও, আমি তনির সাথে কথা বলছি। চৈতালি শালটা খাটের ওপরে ছুঁড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কি হয়েছে মা, আমাকে বলো। তনিমা নিজেকে ঠিক রাখতে পারে না। বাবার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মৃণাল মেয়েকে কিছুক্ষণ নীরবে কাঁদতে দেন। মাথায় হাত বুলোতে বুলোতে জিজ্ঞেস করেন, আমায় বলবি না মা কি হয়েছে? নীরজ কখন তোকে শালটা দিয়েছে? বাবা, আমি নীরজকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওরা এখানে আসার পরে একদিন চুপি চুপি আমায় ওপরে এসে দিয়ে গেছিল। মা সেদিন বাড়িতে ছিল না, আমি নিতে চাইনি। আমাকে জোর করে দিয়ে বলল আলমারির মধ্যে লুকিয়ে রাখতে। ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। মেয়ে যে বড় হয়ে গেছে সে কথা মাথা থেকে একদম বেরিয়ে গেছে। নওয়াজ ভাইকে বাড়ি ভাড়া দেওয়াটা একটা মারাত্মক ভুল হয়ে গেছে। সুদর্শন মিতভাষী নীরজকে দেখলে যে মেয়ের মনে রূপান্তর আসতে পারে, এই কথাটা মাথায় একবারও আসেনি। প্রেমের বীজ তো এই বয়সেই মনের মধ্যে বপন হয়। হে ভগবান! মাগো, তোকে ছাড়া যে আমি আর তোর মাও বাঁচবো না। দাদুর কথা একবার ভেবেছিস? আজ উনি জেঠুর বাড়িতে বেড়াতে গেছেন, আর 2 মাস বাদেই ফিরবেন। এই কথা শুনলে তো উনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। বাবা, আমি নীরজকে ভালোবাসি, তুমি বুঝতে পারছো না? আমি ওকে ছাড়া কিছুতেই বাঁচবো না। মা, এটা এমন একটা বয়সে এই সময় ভালো লাগা মানুষের জীবনে আসে। এটাকে ভালোবাসা বলা যায় না। ওরা কাশ্মীরি মুসলমান আর আমরা ব্রাহ্মণ। এই সম্পর্ক কেউই মানবে না আমাদের পরিবারের। আমরা পুরো এক ঘরে হয়ে যাব। তোর এখন গোটা জীবন পড়ে আছে। আমার কত শখ তোকে ডাক্তারি পড়াবো। ওরা আর 15 দিন বাদেই তো চলে যাবে। দেখবি আস্তে আস্তে তুই সব ভুলে যাবি। 12 পাস করার পর তুই কলেজে ভর্তি হবি। তখন কত নতুন নতুন বন্ধু হবে। তুই সব সামলে নিতে পারবি রে মা। না, 12 পাস আর করা হয়নি তনিমার। ভালোবাসার স্রোতে ভেসেও নীরজের সঙ্গে চলে গেছিল। যদিও নীরজ আর ওর আব্বু অনেক বাধা দিয়েছিল, কিন্তু তনিমা নিজের জেদেই অটল ছিল। মা, আমি কাল নীরজদের সঙ্গে কাশ্মীর চলে যাব। এইটুকু মেয়ের সাহস দেখে চৈতালি তাজ্জব হয়ে গেছিল। মৃণাল শুধু বলেছিলেন, ওর কাছে যখন আমাদের বেঁচে থাকাটার কোনো গুরুত্ব নেই, ওকে যেতে দাও। ও পরে বুঝবে কি ভুল করলো। এখন আমরা ওকে বেঁধে রাখতে গেলেও নিজের ক্ষতি করবে। সেটা কি আমরা মেনে নিতে পারবো?
তার থেকে যদিও নীরজের সাথে বাঁচতে চায়, ওকে বাঁচতে দাও। ঠিক আছে, আমি জানবো আমার এই পেট থেকে মৃত সন্তান প্রসব হয়েছিল। চৈতালি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায়নি, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তনিমা শুধু শালটা বুকে জড়িয়ে নিচে নেমে গেছিল। বিটিয়া, তুমি ফিরে যাও, মা বাবাকে দুঃখ দিয়ে কেউ সুখী হতে পারে না। আমরা চলে গেলে তুমি সব কিছু সামলিয়ে নিতে পারবে। আঙ্কেল, আপনি যদি আমাকে আপনাদের সঙ্গে না নেন তাহলে আমি শালগায়ে জড়িয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে ফেলব। আর না করতে পারেননি নওয়াজ। পরের দিন ভোর 6:05 তিনজনে হিমগিরি এক্সপ্রেসে রওনা দেন। আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন আন্টি? এই দেখুন, আমরা বেনারসে ঢুকে গেলাম, মেঘা জিজ্ঞেস করে তনিমাকে। কত স্মৃতি, এতটা বছর কি করে কাটালাম তাই ভাবছি। মনে হয় যেন সেদিনের কথা। আমরা যখন কলকাতা ছেড়েছিলাম তখন হিমগিরি ভোর 6টায় ছাড়তো হাওড়া থেকে। কলকাতা ছাড়ার আগের দিন সারা রাত জেগে কাটিয়েছিলাম। আমার মা বলেছিলেন তিনি নাকি মৃত সন্তানের জন্ম দিয়েছেন। মায়ের সেই হাহাকারে আমার কোল ভরল না জানো। টনি, তুমি আবার সেই সব দিনের কথা ভাবছো। তোমার ভগবান আর আমার আল্লাহর ইচ্ছে ছিল না যে আমাদের আলাদা করার। আর এটাও তো মানবে তোমার মা বাবারও আমাদের মেনে নেওয়া সম্ভব ছিল না। এতগুলো বছর ওনাদের কিভাবে কেটেছে বলো তো? ওনারা তো বেঁচে মরেছিলেন। তনিমা এক দৃষ্টিতে বেনারস স্টেশনের দিকে তাকিয়ে থাকে। বাবা বিশ্বনাথ, আমি যেন মাকে গিয়ে দেখতে পাই। তখন ভেসেছিলাম ভালোবাসার জোয়ারে। যত দিন গেছে তোমাদের শূন্যতা আমার মনকে ছেয়ে গেছে। তোমরা আমাদের মানতে পারোনি ঠিকই, আমার পড়াশোনা আমি শেষ করতে পারিনি, কিন্তু ভগবান আমাকে নীরজের মতো স্বামী দিয়েছেন, বোধহয় আমার সব শূন্যতা ঢাকার জন্য। মা, এই শেষ বেলায় আমাদের মেনে নিও মা।